তারপরে আসি তারপরে আসি বেরিং প্রণালীতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আলাস্কা, অর্থাৎ এই আমেরিকা যুক্তরাষ্ট্র ইউএসএর একটি অঙ্গরাজ্য, যেটি রাশিয়ার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে 1867 সালে মাত্র 72 লক্ষ ডলারের বিনিময়ে আমেরিকা যুক্তরাষ্ট্র কিনে নেয়। এবং এই রাশিয়া এবং আলাস্কা অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রর মধ্যখানে একটি রেখা দেখতে পাচ্ছি, অর্থাৎ আন্তর্জাতিক রেখা। এই আন্তর্জাতিক রেখার মধ্য দিয়ে যে প্রণালীটা চলে গেছে এটা হচ্ছে বেরিং প্রণালী। এই বেরিং প্রণালী যদিও এখন বর্তমানে ততটা গুরুত্বপূর্ণ না, তারপরেও মানে এই বেরিং প্রণালী দেখানোর মূল কথা হচ্ছে আমরা দেখতে পাই যে দুটি পরাশক্তি অর্থাৎ আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া পাশাপাশি অবস্থান করছে। এবং এই প্রণালী কি করছে, আমেরিকা যুক্তরাষ্ট্র অর্থাৎ উত্তর আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে। ঠিক আছে, উত্তর আমেরিকা অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই দুইটা দেশকে পৃথক করেছে। এবং বেরিং প্রণালী কি করেছে, বেরিং সাগর এবং চুকচি সাগরকে সংযুক্ত করেছে। ঠিক আছে, এখানে আরেকটি ছোট্ট প্রণালী দেখতে পাচ্ছি আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একেবারে প্রান্তে, এবং কিউবা যে সমাজতান্ত্রিক রাষ্ট্র আছে এই সমাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যখানে ফ্লোরিডা প্রণালী দেখতে পাচ্ছি, যেটি মেক্সিকো সাগর অর্থাৎ সবচেয়ে বড় উপসাগর গালফকে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত করেছে। তারপরে একটু উপরে আমরা দেখতে পাচ্ছি বেফিন উপসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত করেছে ডেভিস প্রণালী। তারপরে হচ্ছে ডেনমার্ক প্রণালী, এটাও হচ্ছে উত্তর সাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত করেছে। এই দুইটা প্রণালী বাণিজ্যের জন্য ততটা ইম্পর্টেন্ট না, অত গুরুত্বপূর্ণ না, সেজন্য আমরা কি করতে পারি, এই দুইটা প্রণালী আসবে কি আসবে না সেটা বলার অপেক্ষা জেনে রাখা ভালো। তারপরেও এই দুইটা আমরা স্কিপ করতে পারি। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে আমরা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রণালী, তা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এই প্রণালীটি ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে, অর্থাৎ ইউরোপ এবং আফ্রিকার মধ্যখানে এই প্রণালীটি অবস্থিত। একদিকে স্পেন এবং পর্তুগাল CR7-এর দেশ, অন্যদিকে মরক্কো আফ্রিকার দেশ, যার কোনো শক্তি নাই বা পাওয়ার নাই, কিন্তু স্পেন এবং পর্তুগাল দুইটি দেশেরই পশ্চিমা শক্তি আছে, এবং তারা নেটোর হয়তো স্পেন নেটোর সদস্য, পর্তুগাল নেটোর সদস্য, এবং তাদের পশ্চিমা শক্তি তাদের পেছনে আছে। আর এটা কেন এত গুরুত্বপূর্ণ আমি বলি, এটা হচ্ছে আমরা জানি এই যে সিরিয়া আছে, এই যে ইসরায়েল আছে, এই ইসরায়েল কী করেছে, ইসরায়েল ফিলিস্তিনের গাজায় আক্রমণ করার পরে এই ইয়েমেনের হুতিরা এইখানে বাবেল মানদেব একটা প্রণালী আছে, আমরা পরবর্তীতে এটি নিয়ে আলোচনা করব। এই বাবেল মানদেব প্রণালীতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বিভিন্ন দেশের জাহাজের উপর আক্রমণ করে। সেজন্য বিভিন্ন দেশের জাহাজ মালিকবৃন্দ এবং জাহাজ ওই দিকে গিয়ে ইউরোপে যাইত, কিন্তু এদিকে না গিয়ে আক্রমণের ভয়ে এই দিকে এসে তারপরে উত্তমা সমান্তরিক হয়ে এইদিকে এসে জিব্রাল্টার প্রণালী হয়ে এই দিকে গিয়ে এই দিকে যায়, ইতালি, গ্রিস, ফ্রান্স, সুইজারল্যান্ড এদিকে যায়। ঠিক আছে, তাই এই যে আক্রমণ বাড়ার কারণে এই প্রণালীটার গুরুত্ব কিন্তু অনেক গুণ বেড়ে গেছে, এবং এই দিকে বাণিজ্যটার পরিমাণ অনেক গুণ বেড়ে গেছে। ঠিক আছে, তাইলে জিব্রাল্টার প্রণালী হচ্ছে ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে, এবং ইউরোপকে আফ্রিকা থেকে পৃথক করেছে, বা মরক্কো স্পেনের মধ্যখানে অবস্থিত হচ্ছে গিয়ে জিব্রাল্টার প্রণালী। তারপরে আসি আমরা বাবেল মানদেব প্রণালী। এই যে বাবেল মানদেব প্রণালী, এই প্রণালী এখন বর্তমান রাজনৈতিক পলিটিক্যাল ফিল্ডে আপনার সবচেয়ে বেশি আলোচিত, সমালোচিত এবং গুরুত্বপূর্ণ।
এইদিকে দেখেন আপনার, এইদিকে জিবুতি আছে, এইদিকে ইয়েমেন আছে, ছোট্ট রাষ্ট্র জিবুতি। তারপরে ইরিত্রিয়া আছে, এই হর্ন অফ আফ্রিকা, এখানে আছে গাদ্দাফুই আইল্যান্ড। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি গাদ্দাফুই আইল্যান্ড। আচ্ছা, যাই হোক, এখানে এডেন সাগর আছে, আর এদিকে আছে লোহিত সাগর। লোহিত সাগর এবং এডেন সাগরকে সংযুক্ত করেছে হচ্ছে গিয়ে বাবেল মানদেব প্রণালী, এবং পৃথক করেছে। এইটা হচ্ছে কিন্তু এশিয়ার অংশ, ঠিক আছে? এটা হচ্ছে সৌদি আরব, এটা ইয়েমেন, তারপরে হচ্ছে ওমান, তারপরে বিভিন্ন দেশ, আর এটা হচ্ছে গিয়ে আফ্রিকা। এই এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে হচ্ছে বাবেল মানদেব প্রণালী। এবং এই যে ছোট্ট একটা জায়গা, ওই জায়গার মধ্যে কিন্তু ওই ইয়েমেনের হুতিরা বিভিন্ন দেশের জাহাজ চলে গেলে তারা আক্রমণ করে। অর্থাৎ ইসরায়েলের এই যে এদিকে গিয়ে সুয়েজ খাল হয়ে, এই লোহিত সাগর হয়ে সুয়েজ খাল হয়ে এই দেখেন ইসরায়েলের এখানে একটা বন্দর আছে। ওই ইসরায়েলের এই বন্দরে কিন্তু তাদের জাহাজ চলে যায়, ওই বিশেষ করে বিশেষত পশ্চিমা জাহাজগুলো ওই দিকে গিয়ে তাদের অস্ত্র লোড করে, ঠিক আছে? তারপর হচ্ছে ওই যে লোহিত সাগর দেখলাম আমরা, এই লোহিত সাগরে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর এই যে জিবুতি, এই জিবুতিতে কিন্তু চায়না, আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, প্লাস অন্যান্য অনেক দেশের কি আছে, মানে ঘাঁটি আছে, যেগুলো কি করে মানে ওই যে বাবেল মানদেব প্রণালীর উপর কি করে নজরদারি করে, ঠিক আছে? তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে হর্ন অফ আফ্রিকার মানে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে সোমালিয়া। এই হর্ন অফ আফ্রিকার এই যে সোমালিয়া কিন্তু আমাদের বাংলাদেশের একটি জাহাজ মানে ওই দিক থেকে ওই দিকে চলে গেছিলো আর কি, বাবুল মান্দাব প্রণালীর দিকে। তারপর হচ্ছে সোমালিয়ার কিছু জলদস্যুরা এইটাকে আটক করে মুক্তিপণ দাবি করে বা মুক্তিপণ আদায় করে নেয় এই গত বছর, অর্থাৎ এই বছরই 2024 সালে, আপনারা জানেন। তো তারপরে হচ্ছে এইটা তো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এটা আমরা কি ধরতে পারি যে লোহিত সাগর এবং এডেন উপসাগর, লোহিত সাগর এবং এডেন উপসাগরকে কি করেছে, সংযুক্ত করেছে, এবং আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে, অর্থাৎ ইয়েমেন থেকে এই যে জিবুতির কে পৃথক করেছে। আর এটুকুই। আর তারপর হচ্ছে সুয়েজ খাল, এইটা হচ্ছে কৃত্রিম একটা খাল, যেটি মানে প্রণালীর মতোই কাজ করে, এবং এটি 1859 সালে, সম্ভবত 1869 সালে জাতীয়করণ করা হয়, এবং এটি মিশরের অধীনে আছে বর্তমানে। এই যে সুয়েজ খাল হচ্ছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছে। তারপর আসি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ একটি প্রণালী, হরমুজ প্রণালী, যেটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। এবং যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী যে আমাদের বাণিজ্য আছে, তেল বাণিজ্য বিশেষত, এই তেল বাণিজ্যের মানে 50 থেকে 60 ভাগ এই প্রণালী দিয়ে মানে পাস হয় আর কি, এই প্রণালী দিয়ে বাণিজ্য হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি এই যে পারস্য উপসাগরের মানে উপসাগরীয় দেশসমূহের মধ্যে আছে ইরান, ইরাক, কুয়েত, এই যে ছোট্ট একটা দেশ বাহরাইন, সৌদি আরব, তারপর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, তারপর হচ্ছে ওমান, এই সবগুলো দেশই হচ্ছে মানে তেল সমৃদ্ধ দেশ। যদিও ইরান কি করতে পারে না, ইউরোপের কোনো দেশে তেল রপ্তানি করতে পারে না, তারপরেও কিন্তু ইরান ওই যে চায়নাতে তেল রপ্তানি করে, সেজন্য এই প্রণালীটি ব্যবহার করে থাকে। তারপর হচ্ছে যে কোনো দেশের জন্যই এই প্রণালী, অর্থাৎ তেল গ্যাস যারা তেল গ্যাস যারা ব্যবহার করে থাকে, এই প্রণালী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রণালীটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্ত করেছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই প্রণালীর এইখানে এই ছোট্ট এই প্রণালীর একেবারে এই দিকে 2টা দ্বীপ আছে। এই 2টা দ্বীপ কি করে ইরানের এখানে নৌঘাঁটি আছে 2টা দ্বীপে, 2টা দ্বীপই একেবারে পুরো সামরিককরণ, এবং তারা এখানে সেনা উপস্থিতি বাড়িয়েছে। সেজন্য আমরা মানে এমনিতেই জানি যে হরমুজ প্রণালীর জন্যই মূলত ইরানকে বিশ্বের পরাশক্তি
বিশেষত রাশিয়া, যুক্তরাষ্ট্র বা বিভিন্ন দেশ, পশ্চিমা দেশগুলো এই প্রণালীর জন্যই সমীহ করে থাকে এবং এই প্রণালীর জন্যই তারা মানে ইরানের সাথে মানে বাদ বিবাদে জড়ায় না, ঠিক আছে। তারপরে আমরা মানে প্রিলিমিনারির জন্য যে বিষয়গুলো জরুরি আমরা দেখতে পারি যে আসলে ওমান উপসাগর এবং পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে হচ্ছে হরমুজ প্রণালী এবং পৃথক করেছে এই যে সংযুক্ত আরব আমিরাতকে এবং ইরানকে, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানকে পৃথক করেছে। তারপরে আসি অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালী হচ্ছে এই যে বসফরাস প্রণালী, ঠিক আছে। ওইটা বসই আসলে কৃষ্ণ সাগর, আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ সাগর, এই দিকে আছে ইউক্রেন, এই আছে ক্রিমিয়া, তারপর হচ্ছে রাশিয়া, এইটা হচ্ছে তুরস্ক, যদিও বৃহৎ দেশ, এই হচ্ছে গিয়ে বুলগেরিয়া, গ্রিস, এইখানে ছোটো একটা সাগর আছে হচ্ছে গিয়ে মর্মর সাগর, আর এটা হচ্ছে গিয়ে দারদানেলিস প্রণালী, তারপর হচ্ছে ইজিয়ান সাগর। এই যে কৃষ্ণ সাগর, এই কৃষ্ণ সাগরের এই দিকে এইখানে আছে হচ্ছে গিয়ে কি বসফরাস প্রণালী। এই বসফরাস প্রণালী মূলত নিয়ন্ত্রণ করে থাকে এই তুরস্ক। এই জন্য রাশিয়া তুরস্কের সাথে সব সময় ভালো সম্পর্ক রাখতে হয় এবং বিশেষত এই পশ্চিমা দেশগুলো মানে তুরস্কের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়, কারণ এখান দিয়েই ভূমধ্যসাগরের এদিকে এসে এখান দিয়েই বিভিন্ন ওই যে কৃষ্ণসাগরীয় দেশসমূহ, এই দেশসমূহে মানে তেল রপ্তানি হয় বা তেল যায় বা বাণিজ্যের বেশিরভাগ অংশ এই প্রণালী দিয়েই তারা সম্পন্ন করে থাকে। সেজন্য তুরস্ককে মানে কোনো দেশই ডিনাই করতে পারবে না কখনোই। আর আপনারা জানলে অবাক হবেন যে মানে এই যে ছোট্ট একটা প্রণালী বসফরাস প্রণালীর কিন্তু সুবিধা নিয়ে থাকে তুরস্ক এবং আজীবন সুবিধা নিয়েই যাবে, কারণ এই প্রণালী দিয়ে প্রতিটা দেশ একটা জাহাজ প্রতি $60 করে দিতে হয়। জাহাজ প্রতি না, ওই মানে কন্টেইনার প্রতি $60 করে দিতে হয়, অর্থাৎ একটা জাহাজে যদি 100 কন্টেইনার থাকে তাহলে $400 দিতে হবে তুরস্ককে, ঠিক আছে। এভাবেই বাণিজ্য করে থাকে হচ্ছে গিয়ে বিভিন্ন দেশসমূহ। সেজন্য রাশিয়ার কিন্তু দেখেন আপনারা যদিও ওইদিকে মানে কিছু প্রণালী আছে বা সমুদ্র বন্দর আছে, কিন্তু ওইগুলো সর্বক্ষণ বা সবসময় সচল থাকে না, বিশেষত শীতকালীন সময় দেখা যায় যে ব্যবহার করা যায় না। সেজন্য গরমকালে অর্থাৎ গ্রীষ্মকালে যখন মানে ব্যবহার করা যায় ওইদিকে তেমন একটা হয়তো গুরুত্ব পাওয়া যায় না, কিন্তু সবসময় তো গুরুত্ব পাওয়ার জন্য একটা মানে তাদের প্রণালীও একটা জায়গা লাগবে। সেজন্য এই যে জায়গা আছে এই জায়গাটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা ছোটো দুইটা প্রণালী দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেসিনা প্রণালী এবং সিসিলি প্রণালী। এগুলা আসলে প্রণালী ওই যে সিসিলি দ্বীপ থেকে ওই ইতালিকে পৃথক করেছে আর কি। আর তাছাড়া হচ্ছে টিরহেনিয়ান সাগরকে হচ্ছে ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত করেছে। আর সিসিলি প্রণালী ওই যে সিসিলি প্রণালী মানে মেসিনা প্রণালী আর সিসিলি প্রণালী হচ্ছে গিয়ে সিসিলি দ্বীপ থেকে টিউনিশিয়াকে পৃথক করেছে এবং ভূমধ্যসাগর থেকে ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রণালী আমাদের জন্য, এটা হচ্ছে পক প্রণালী। শ্রীলঙ্কা এবং ভারতকে পৃথক করেছে এবং হচ্ছে গিয়ে এই বঙ্গোপসাগরকে এই ভারতীয় এই যে আরব সাগরের সাথে সংযুক্ত করেছে আর হচ্ছে পৃথক করেছে ভারতকে শ্রীলঙ্কা থেকে, আগেই বললাম। আর ওইটা মানে ইম্পর্ট্যান্ট বাংলাদেশের জন্য বিশেষত, বাট বিশ্ব রাজনীতিতে তেমন একটা মানে গুরুত্ব এতটা নাই। তারপর হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রণালী হচ্ছে মালাক্কা প্রণালী, যেটি কিনা ভারত মহাসাগরকে অর্থাৎ বঙ্গোপসাগরকে ধরতে পারি আমরা, বঙ্গোপসাগরকে ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগর জাভা সাগরের সাথে সংযুক্ত করেছে এবং এই মালাক্কা প্রণালী দিয়েই এই যে চায়না, বিশেষত চায়না, এই যে ইরান থেকে এই যে ইরানের এখান থেকে এইদিকে এনে তেলগুলো এইদিকে এনে এইখানে হংকং বা মেকাও বন্দরে তাদেরকে কি করে লোড করে মাল। আর
এই মালাক্কা প্রণালীর সাথে মানে পৃথক করেছে কিন্তু ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াকে, এবং এইখানে একটা ছোট্ট একটা দেশ আছে সিঙ্গাপুর, যেটির সাথে বিশেষত সিঙ্গাপুরের সাথে এবং মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সাথে কিন্তু পশ্চিমাদের ভালোই একটা সংযোগ আছে। সেজন্য মানে মালাক্কা প্রণালী কী করছে, মালাক্কা প্রণালীর বিকল্প হিসেবে চায়না কী করছে, এইখানে এই যে এই দেশটা হচ্ছে থাইল্যান্ড, এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে এই দিকে গেছে। সেজন্য কী করছে, এখানে একটা দ্বীপ আছে ক্রা দ্বীপ, এই ক্রা দ্বীপকে কেটে চীন চিন্তা করতেছে যে সময় বাঁচানোর জন্য প্লাস এই মালাক্কা প্রণালীর উপর নির্ভরতা কমানোর জন্য চীন চিন্তা করতেছে এই ক্রা দ্বীপটি কেটে একটি নতুন ওই যে পানামা খালের মতো নতুন একটি খাল খনন করতে, অর্থাৎ প্রণালী খনন করতে, যার মধ্য দিয়ে সে মানে এই তার বাণিজ্যের যে ঘাটতিসমূহ আছে পূরণ করতে পারে আর কি। প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ প্রণালী আমাদের শেষ আলোচনা করা। তারপরে আমরা এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রণালী আমরা দেখে নেব। যেমন এখানে আছে ফরমুজা প্রণালী। ফরমুজা প্রণালী খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ফরমুজা প্রণালী তাইওয়ান এবং চীনকে পৃথক করেছে এবং এটি সবচেয়ে বেশি আলোচিত আন্তর্জাতিক রাজনীতিতে এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সে। এবং এইটা হচ্ছে কী করেছে, দক্ষিণ চীন সাগরকে পূর্ব চীন সাগরের সাথে সংযুক্ত করেছে এবং তাইওয়ানকে চীন থেকে পৃথক করেছে। তারপর হচ্ছে লুজন প্রণালী, যেটি হচ্ছে ফিলিপাইন এবং তাইওয়ানের মধ্যখানে অবস্থিত। এবং এখানে দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে তিমুর প্রণালী, যেটি হচ্ছে অস্ট্রেলিয়া এবং পাপুয়া নিউগিনিকে পৃথক করেছে। আমরা পাপুয়া নিউগিনি সম্পর্কে আরও কিছু তথ্য জানি, যেটা হচ্ছে গিয়ে পাপুয়া নিউগিনিতে মানে 840টি ভাষা আছে, যা একটি দেশে সর্বোচ্চ ভাষাভাষী জনগণ বাস করার দিক থেকে সর্বপ্রথম। এবং হয়তো ইন্দোনেশিয়াতে আছে হচ্ছে 740টির মতো বা 760টির মতো, যা পাপুয়া নিউগিনি থেকে কম। এবং ইন্দোনেশিয়ার বিস্তৃতি কিন্তু অনেক বেশি, এই যে এখান থেকে শুরু হয়ে এই দিকে গিয়ে এই দিকে পর্যন্ত এখান পর্যন্ত চলে গেছে ইন্দোনেশিয়ার বিস্তৃতি। ইন্দোনেশিয়া কিন্তু সমুদ্র সহ অনেক বড় একটা দেশ। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা কুক প্রণালী, যেটা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড থেকে পৃথক করেছে এবং তাসমান সাগরকে এই যে এখান থেকে পৃথক সংযুক্ত করেছে আর কি। তারপর হচ্ছে বস প্রণালী, এই বসফরাস প্রণালী না, কিন্তু এটা হচ্ছে বস প্রণালী, হচ্ছে তাসমানিয়াকে অস্ট্রেলিয়া থেকে পৃথক করেছে এবং তাসমান সাগরকে ওই যে দক্ষিণ মহাসাগরের সাথে সংযুক্ত করেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে বিষয়টি শোনার জন্য। আসলে প্রণালীগুলো কীভাবে কাকে পৃথক করেছে বা কীভাবে সংযুক্ত করেছে মানচিত্রের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করলাম। তারপরেও আমি আমার প্রথম বিশ্লেষণ হিসেবে একটু সমস্যা হতে পারে। তারপরে আমি চেষ্টা করবো আরও মানে আপনাদের প্রণালী বা অন্য কিছু আন্তর্জাতিক ম্যাপে বা আন্তর্জাতিক বিষয়বলিতে যেগুলো মানে বোঝার আছে, সেগুলো আমি চেষ্টা করবো যে বোর্ডে, বিশেষত হোয়াইট বোর্ডে একে একে দেখানোর এবং ভালোভাবে আপনাদেরকে বোঝানোর। আপনারা সাথেই থাকুন।